ঠিক ঠিক পড়েছেন? আপনার বাসায় অ্যাড্রেস বলতে সেখানে বাইক করতে না গ্রুপে যেসব পার্সোনাল সেট করে এটা কিছু বুঝে পাওয়া যায় না বুঝে পাওয়া যায় না ওটা 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 পড়ে না, তাহলে আর কি করবো এদেরকে? আপনি শিট দিয়ে কি করবেন? শিট দিয়ে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। গুড মর্নিং, সবাই ভালো আছেন? জি স্যার, স্যার আমরা গুড ভালো আছি। আপনি কেমন আছেন? মর্নিং, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনারা কি আহ, মানে বাসায় শিট টিট গুলো পড়াশোনা করেছেন? জি স্যার, অল্প স্বল্প দেখা পড়ছিল। অল্প স্বল্প দেখলে তো আর আমি তো আপনার কাছে বুঝবো না অল্প স্বল্প কি। যাই হোক, আমার শিট কি আপনারা পড়েছেন? শিট তো এর মধ্যে তিনটা চলে আসছে ইংরেজি সহ। মনে করেন আমার একটা, তারপরে হচ্ছে ম্যাডামের একটা, আমি তার একটা দেবো। সেটা হয়ে টোটাল চারটে শিট হবে। আর ইংলিশ স্যারের শিট মনে হয় ওনারা ভাগ ভাগ করে দেয় উনি, অনেক শিট। হ্যাঁ, এখন থেকে না পড়লে কিন্তু কিছুই হবে না। একটা না, অনেকগুলোই দিছে আজকে। হ্যাঁ, একটা দিছে, একটা দিছে। আচ্ছা, আমরা পড়াশোনায় ফিরে আসি। আচ্ছা বলো দিন, আধুনিক আধুনিক চিত্রকলা জনক কে বলতে পারেন? আপনি কি করে দেখবেন? আপনার তো সাধন ভাই, ওই শীটটা দেন তো, আমার ওই শীটটা। যারা অনলাইনে আছেন বলেন, আধুনিক চিত্রকলার হচ্ছে জনক কে বলতে পারেন? যাই হোক, আপনারা পড়াশোনা করেন না সেটা তার প্রমাণ হচ্ছে এই আধুনিক চিত্রকলার একদম শেষ দেখেন 33 নম্বর ছিল। আধুনিক চিত্রকলা জনক হচ্ছে ওনাকে দেন, পড়ো। 36 নম্বর কোশ্চেনে চলে যান, 33 নম্বর কোশ্চেন দেখেন। আধুনিক চিত্রকলা জনক হচ্ছে শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের আধুনিক চিত্রশিল্পে জনক বলা হয়ে থাকে। যাই হোক, আপনারা পড়েন না, এখন কিছু বলার নেই। যেহেতু পড়লে আপনারা সবই সবকিছু উত্তর দিতে পারতেন, সব না পারলেও অল্প হইলেও পারতেন। যাই হোক, আমি মাঝে মাঝে থিওরি, মাঝে মাঝে হচ্ছে প্র্যাকটিক্যাল, দুটোই হচ্ছে কভার আপ করবো। ঠিক আছে? আর আমাদের পড়াবো, আপনারা যদি হচ্ছে পড়েন তাহলে তো ভালো, আর না পড়লেও কিছু করার নেই। এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আপনাদের। যাই হোক, আমি 35 পর্যন্ত পড়াইছিলাম, তাও 35টা আবার পড়াচ্ছি। আধুনিক শিল্পের উপাদান কি কি? মেসার আধুনিক পেইন্টিং এর 5টি মৌলিক নীতি বর্ণনা করে একজন অজ্ঞাত দর্শকদের জন্য আধুনিক চিত্রকলার উপাদানগুলিকে বিচ্ছিন্ন করে, যেমন উপস্থাপনা, অভিব্যক্তি, অলঙ্করণ, নির্মাণ এবং কল্পনা। আচ্ছা, এই যে উপস্থাপনা এ সম্পর্কে বা জানেন তো? শব্দের অর্থ বলতে পারেন? যারা অনলাইনে আছেন একটু বলেন, উপস্থাপনা শব্দের অর্থ কি? মানে উপস্থাপনা সম্পর্কে কিছু বলতে পারেন? বিশেষ করে বক্তব্য তো ঠিক আছে, কিন্তু উপস্থাপনা মানে হচ্ছে অধিক মানুষের সামনে নিজেকে প্রফেশনে প্রেজেন্ট করাকে উপস্থাপনা বলে। প্রেজেন্ট শব্দের অর্থ তো উপস্থাপনা।
অভিব্যক্তি মানে কি, নিজের মনের ভাব প্রকাশটাকে বলে অভিব্যক্তি। অলংকরণ মানে কাউকে দেখে হুবহু নকল করাকে বলে অলংকরণ, তাকে বলা হয় একটা বলা কপি। নির্মাণ, নির্মাণ মানে যে কোনো জিনিস আপনি নির্মাণ করতে পারেন, শুধু বাড়ি ঘর নির্মাণই না। আপনার কাছে যেটা মনে হয় যে আমি যদি কোনো গল্প নির্মাণ করব বা কাহিনী নির্মাণ করবো, করতে পারেন। কল্পনা, কল্পনা তো এইগুলো সবগুলোর ঊর্ধ্বে, কারণ আপনি যদি ভাবনায় না নিয়ে আসেন তাহলে এগুলো তো কখনোই আপনি উপস্থাপনা আনতে পারবেন না, না আনতে পারবেন অভিব্যক্তি, না অলংকরণ, না নির্মাণ। যাই হোক, এবার আধুনিক শিল্পকে কি মূলধন করা উচিত? শিল্প আন্দোলন এবং শৈলী, যেমন সামাজিক বাস্তবতা, ফ্লার্ট স্টাইল এবং উডল্যান্ড স্কুল, লেজার আর্ট, বেকন স্কুল এবং ইরোকুইস রিয়ালিজম ইত্যাদি পুঁজি করা হয়। আধুনিকতাবাদ এবং উত্তর আধুনিকতার মতো যুগগুলিকে ছোট হাতের অক্ষরে রেখে দেওয়া হয়েছে, যেমন নতুন মিডিয়া। এগুলো আধুনিক ব্যাখ্যা বলতে কি অনেক সময় প্রশ্ন আসে যে আধুনিক শিল্পকে কি মূলধন করা উচিত। ঠিক আছে, এই হিসাবে এটুকু লিখলে যথেষ্ট। এটা এক কথায় উত্তরের মধ্যেই আসে। আধুনিক শিল্পকলার উদাহরণ কোনটি? আধুনিক শিল্পকলার উদাহরণ আছে যেমন ভ্যান গগের সূর্যমুখী, পিকাসোর লেস ডেমোইসেলস ডি অ্যাভিগনন এবং ওয়ারহোলের ক্যাপবেলের স্যুপ ক্যানগুলি সুপরিচিত আধুনিক শিল্পকর্মের উদাহরণ। এগুলো একটু পড়বেন, আর এই নামগুলো যদি, না না, এগুলো তার তার শিল্পকর্ম। আধুনিক শিল্প কি প্রকাশ করে? আধুনিক শিল্প ব্যক্তি শিল্পীর অন্যান্য দৃষ্টিভঙ্গি এবং দৃষ্টিভঙ্গির উদযাপন করেছে। শিল্পীদের তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, আবেগ এবং দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে উৎসাহিত করা হয়েছিল। অনেক ক্ষেত্রে আধুনিক শিল্পীরা অতীতে না গিয়ে বর্তমান দিন থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন। এই ধারণাটি সমসাময়িক শিল্পের প্রতিফলন হয়। আধুনিক চিত্রকলার সংজ্ঞা কি? যদিও অনেকগুলি ভিন্ন শৈলী শব্দটি দ্বারা পরিবেষ্টিত, তবে কিছু আহ, অন্তর্নিহিত নীতি রয়েছে যা আধুনিকতাবাদী শিল্পকে সংজ্ঞায়িত করে। ইতিহাস এবং রক্ষণশীল মূল্যবোধের প্রত্যাখ্যান, যেমন বিষয়গুলোর মধ্যে কি আছে, যেমন বাস্তব সম্মত চিত্রায়ন, উদ্ভাবন এবং ফর্মের সাথে পরীক্ষা। ফর্ম বলতে কি আকার, রং এবং লাইন যা কাজ করে। এরপর বলি আধুনিক শিল্পকলার সৃষ্টি হয় কেন? আধুনিকতা বিকশিত হয়েছিল যখন শিল্পে তাদের পরবর্তিত বিশ্বের প্রতিক্রিয়া জানাতে এবং প্রতিনিধিত্ব করার জন্য নতুন উপায় অনুসন্ধান করেছিলেন। শিল্পীরা শিল্প ও শৈল্পিক মিডিয়ার প্রাঙ্গণে সমালোচনামূলক ভাবে পরীক্ষা ও অন্বেষণ করতে শুরু করেছিল। আধুনিকতা শব্দটি অতীতের সাথে শিল্পীদের আত্মসচেতন বিরতি এবং অভিব্যক্তির নতুন রূপের জন্য তাদের অনুসন্ধান বোঝায়। আধুনিক শিল্পের সূচনা হয় কবে? আধুনিকতা কি? সাহিত্য, ভিজুয়াল আর্ট, স্থাপত্য, নৃত্য ও সঙ্গীতের আধুনিকতা ওদের সাথে একটি বিরতি এবং অভিব্যক্তির নতুন ফর্মগুলির জন্য সমসাময়িক অনুসন্ধান ছিল। আধুনিকতা 19 শতকের শেষ থেকে 20 শতকের মাঝামাঝি পর্যন্ত, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের পরে বছরগুলিকে শিল্পকলার পরীক্ষা নিরীক্ষার একটি সময়কে উৎসাহিত করেছিল। 42 নম্বর, আধুনিক শিল্পকলা সাধারণত কিভাবে ধারণা করা হয়? শব্দটি সাধারণত শিল্পের সাথে যুক্ত হয়, সেখানে অতীতের ঐতিহ্যগুলি পরীক্ষা নিরীক্ষার চেতনার একপাশে ফেলে দেওয়া হয়েছে। আধুনিক শিল্পীরা দেখার নতুন উপায় এবং শিল্পের উপাদান এবং ফ্যাশনগুলির প্রকৃতি সম্পর্কে নতুন ধারণা নিয়ে পরীক্ষা করেছিলেন। আধুনিক চিত্রকলার বিকাশে কোন শৈল্পিক আন্দোলন সবচাইতে বেশি প্রভাব ফেলেছিল? ইমপ্রেশনিজম। আধুনিক শিল্পের ইতিহাস এবং ইমপ্রেশনিজম দিয়ে শুরু হয়েছিল। ইমপ্রেশনিজম মানে কি, নিজের কলা কৌশল। ঠিক আছে, এটাই ওই সময়কার বেশি প্রাধান্য হয়েছিল, যেমন একাডেমি আর ডেস বিএওক্স আর্টের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দ্বারা প্রচারিত আনুষ্ঠানিক
এবং কঠোর চিত্রকলার শৈলীর বিরোধী প্রতিক্রিয়া হিসাবে প্যারিসে এই আন্দোলনের উদ্ভব হয়েছিল। এবার দেখেন বাইজেন্টাইন শিল্পকলা বলতে কি বুঝো, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এটা কিন্তু অবশ্যই মন দিয়ে আপনারা পড়বেন, সবগুলোই পড়া উচিত। পড়লে তো মনে করেন অনেক ভালো, আর না পড়লে আর কি বলবো বলেন, আপনাদের কাছে কিছু বলা থাকে না, যদি আপনারা যদি পড়েন তাহলে তো ভালো লাগে। যেমন পূর্বাংশের সাম্রাজ্যের উত্থান হয় 395 খ্রিস্টাব্দে এবং পূর্বাঞ্চলের নগরগুলি খ্রিস্টীয় শিল্পকলার প্রধান কেন্দ্র রূপে গড়ে ওঠে। পক্ষান্তরে পশ্চিমের সাম্রাজ্য বর্বরদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হচ্ছিল। প্রাচ্য সাম্রাজ্য 1500 শতক পর্যন্ত তার অস্তিত্ব রক্ষা করেছিল। 327 খ্রিস্টাব্দে সম্রাট কনস্টান্টাইনের এবং বাইজেন্টাইনীয় প্রতিষ্ঠান করেছিলেন। এই কনস্টান্টিনোপল ই বাইজেন্টাইন সংস্কৃতির মূল কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়। দেখেন এখানে কিছু কিছু শক্ত শব্দ আছে, মানে এগুলো কিন্তু অবশ্যই আপনাদের পড়া উচিত। অনেক সময় এর ভেতর থেকে আপনার যখন বলবে যে কে এই নগরের শিল্প হচ্ছে এ করেছিল, কে কার দ্বারা এটা হয়েছিল, তখন কিন্তু এইগুলোর উত্তর আপনার জানানো উচিত। ঠিক আছে, প্রশ্ন কিন্তু এর ভেতর থেকে আসা যাওয়া করে, প্রশ্ন কিন্তু এর বাইরে থেকে কখনো আসে না। যেমন পরীক্ষার সময় যদি আপনি এইগুলো ভালোভাবে পড়েন তাহলে মনে করেন ভালোভাবে উত্তর দিতে পারবেন, আর না পড়লে আসলে আপনার চোখের সামনে দিয়ে প্রশ্ন চলে যাবে কিন্তু উত্তর দিতে পারবেন না, এসে বলবেন স্যার কিছু বাদেনি, আপনার মধ্যে নাই। প্রশ্ন ওইরকমই আসবে, প্রশ্ন তো আসবে ওইরকমই ভাবে আপনি জানেন সেই হিসাবে প্রশ্ন আসবে। এবারও প্রশ্ন তো আরো হার্ডি হবে, আর আমি যদি এবার প্রশ্ন করে দেবো আরো হার্ডি হবে। সেটি বাড়ি থেকে তো অবশ্যই আসবে, কেন আসবে না? আপনি কি 100 কখনো পাবেন? কখনো পাবেন না। এইটা হচ্ছে আপনার ধারণা। অনার্স মাস্টার্স, অনার্সে শুধুমাত্র একটা সাবজেক্ট নিয়ে আপনাকে বিভিন্ন পার্টিশন ভাগ করতে লাগে, আর মাস্টার্সে গিয়ে সেটা হচ্ছে আপনি কি করতেছেন, তারপর রিসার্চ করতেছেন। আর এখন এগুলো আপনাকে একবার দুবার রিডিং পড়তে হবে, এর মূল ভাব কি বলতে চাচ্ছে সেই হিসাবে আপনাকে জানতে হবে, তারপরে গিয়ে এর বাকিটা আপনাকে আপনার মতো করে নিতে হবে। কিন্তু আপনি এখান থেকে বানায় লিখতে পারবেন না, সে সুযোগ কিন্তু নাই আপনার এখানে। বানায় লেখার কোনো সুযোগ নাই। কিন্তু হ্যাঁ, এই এর যদি মূল ভাব আপনি বুঝতে পারেন, তাই এমনি এর রিলেটেড অনেক প্রসঙ্গ আপনি লিখতে পারবেন। আর এখানে একটা সুবিধা হচ্ছে কি, বাইজেন্টাইন শিল্পের সাথে অন্যান্য শিল্পকলা দেখা গেল কিছুটা মিল আছে, এইগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে ওই একটা পড়লে আর এর এই সময়কাল, এই সময় কি কি হয়েছিল, এর কি কি হচ্ছে স্থাপত্য, তারপরে কি এই সময় কি গুরুত্ব দেওয়া হয়েছিল, সেগুলো আপনি বুঝতে পারবেন খুব সহজে। এই যেমন বাইজেন্টাইন বলতে কি বোঝায়, এই প্রশ্নটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা খুবই আসে। বাইজেন্টাইন সাম্রাজ্য অথবা বাইজান্টি আম শব্দ 4র্থ শতাব্দী থেকে মধ্যযুগীয় গ্রিস ভাষী রোমানদের দ্বারা পরিচালিত সাম্রাজ্যের সাধারণ নাম হিসাবে ব্যবহৃত হয়। এখন আপনি যদি মনে রাখেন যে বাইজেন্টাইন মূলত হচ্ছে কি, গ্রিক ভাষী, মধ্যযুগীয় গ্রিস ভাষী রোমানদের দ্বারাই পরিচালিত সাম্রাজ্য। একদম সিম্পল বিষয়, যদি আপনি মনে রাখেন তাহলে আপনার মনে থাকবে। এই সুবিশাল সাম্রাজ্য গড়ে উঠেছিল রাজধানী কনস্টান্টিনোপলকে কেন্দ্র করে। এ দেখেন অনেক প্রশ্ন আমরা হচ্ছে ক্লাসে আলোচনা করে দেই, ঠিক আছে, যেগুলো শিটে থাকে না। অনেক প্রশ্ন আমরা ক্লাসে আলোচনা করে দেই যেগুলো হচ্ছে শিটে থাকে না, কেন থাকে না? যে ওর সাথে রিলেটেড অনেক প্রশ্নই আমরা এখান থেকে বলে দেই। আপনি যদি মনে রাখেন তাহলে তো বেটার, আর না রাখলে কিছু বলার নেই। ঠিক আছে, এই না ক্লাসে এখন উপস্থিত আপনি সহ 7 জন, আপনি সহ 7 জন উপস্থিত। আর আপনাদের স্টুডেন্ট সংখ্যা হচ্ছে প্রায় 150 প্লাস। এরা ঠিক পরীক্ষার টাইমে দেখতে পাবেন কি পরিমাণে অ্যাক্টিভ। ওটা আমি শুনেন আমি বলি, গ্রুপ সম্পর্কে আমার কোনো মাথা ব্যথা নেই, গ্রুপে কি লেখে কি না লেখে আমি দেখি না গ্রুপে এখন। কারণ হচ্ছে একটা মানুষকে বারবার মানে বলে বোঝানো যায় না। ঠিক আছে, আমি যেটা মনে করি একটা মানুষকে কোনো বারবার বলে বোঝানো যায় না।
ঠিক আছে? আপনি কখন মানুষকে বোঝাবেন? যখন আপনার কথা মানুষ বুঝবে। ঠিক আছে? আমি একটা জিনিস বুঝি না, অনার্স মাস্টার্স কমপ্লিট করে আসে মানুষ, হচ্ছে গ্রুপে কোনো মেয়ে দেখলে তাকে হচ্ছে মানে সরাসরি এসএমএস করতে হয়, এটা কি ধরনের অভদ্রতা? ঠিক আছে? তাহলে তো এরা তো তাহলে তো হচ্ছে ওই ক্লাসে তো টিকতে পারবে না। বর্তমান মেয়েরা যে পরিমাণ হচ্ছে মানে অ্যাক্টিভ এইসব বিষয়গুলোতে, ঠিক আছে, 7 থেকে শুরু করে দেবে না, তো এটা তো টিকতে পারবে না, যে সারা তাই টিকতে পারবে না। যাক, আর বেশি হচ্ছে ভেতরে গেলাম না। দেখেন, আপনাদের পরীক্ষা ফেব্রুয়ারি হতে পারে, হতে পারে, মনে হয় হবে। আপনাদের এতগুলো শিট দেওয়া হয়েছে, আপনারা এখন পর্যন্ত পড়েননি। আপনারা আমার কথা হচ্ছে শিটের মানে আপনাদের প্রশ্নের জ্বালায় আমার হচ্ছে মনে করেন ক্লাসে আমি আসতে পারবো না, মানে মানে এইটার উত্তর স্যার, এইটার ওইটা বুঝতেছি না, এটা বুঝতেছি না, এটা আমাদের বুঝাই দেন। এটা হচ্ছে কি হবে এই সম্পর্কে একটা একটা সুন্দর একটা পরিবেশন দেখান, এর একটা উদাহরণ দেখান। আপনাদের মধ্যে কোনো অ্যাক্টিভিটিস নেই। হচ্ছে তো আমার আগে নবম ব্যাচ খুব ভালো ছিল, নবম ব্যাচ, অষ্টম ব্যাচ, ব্যাস, ওরা যথেষ্ট ভালো। ওরা পড়াশুনো না পারলেও ওরা খুব খুব খাটতো। নাইন ব্যাচ তো প্রচুর পরিমাণে খাটতো। ঠিক আছে? আপনাদের এই ব্যাচটা সম্পূর্ণ হয়েছে কি জানেন? টাকা দিচ্ছি, সার্টিফিকেট পাবো, এই পর্যন্তই। টাকা নিয়ে যান, সার্টিফিকেটও নিয়ে যান, ধুয়ে ধুয়ে আলমারিতে রাখবেন, আর প্রতিদিন এক গ্লাস করে পানি দিয়ে খাবেন। আর ওই কি যেন বলে, পরীক্ষার যে সচিবালয়ের সামনে গিয়ে বলবেন আমরা আন্দোলন করতে আইছি, চাকরি খাওয়াই দিবেন। কারণ কেউ যদি বলেন যে স্যার আপনি শিক্ষক হিসাবে বা আপনি একজন এই হিসাবে আপনি কথা বলতেছেন, আমি একথা বলার কারণ হচ্ছে একটাই, যে স্টুডেন্টের ভিতরে কোনো হচ্ছে মানে ক্ষুধা নেই, সেরকম স্টুডেন্ট না থাকাই বেটার। টাকা দিলে তো আমরাও তো সার্টিফিকেট তো আমরাও তো কোর্স করতে পারবো পারবো না? আপনারা এই টাকা দিয়ে কোর্স করে যাচ্ছেন, টাকা দিয়ে পাশ করে যাচ্ছেন, তাই এবার ওই যে এনটিআরসি যখন পরীক্ষা দেবেন, তখন কি আপনাদের পাশ করে দেবে? তখন কি মা বাপ খাটবে? তাহলে আপনারা পড়েন না, পাশ করেন না। শুনেন, এমসিকিউতে যদি 500 বলতেছে, যদি হচ্ছে 5,000 পরীক্ষা দেয়, তা মনে করেন 7,500 টেকবে। এবার রিটেনে আসেন, রিটেনে আসলে কিন্তু আপনি টিকতে পারবেন না। কেন পারবেন না? প্রথম কথা হচ্ছে আপনারা ড্রয়িং সম্পর্কে আপনারা বাড়িতে প্র্যাকটিস করেন না, হাতে কোনো কয়েকটা মানুষ ছাড়া। এই আমার ক্লাসে মনে হয় ড্রয়িং সম্পর্কে আমি আমি নিজে মনে করি যে হচ্ছে টিকতে পারবে না। ওই এনটিআরসি মতো যাওয়া লাগবে না, খাতা আমি পরীক্ষা নিলে জায়গায় ফেল করে দেবো না। আর আমাদের এখানে হচ্ছে ওই গ্রুপে অনেক মানে আন্দোলনকারী আছে। আমি এমনই বলি, সেই প্রথম ব্যাচ তো শুরু করে নবম ব্যাচ, এই 10 ব্যাচ পর্যন্তই এইভাবে আমি বলে আসতেছি। আর চাকরি পাওয়া এত সহজ না, বর্তমান সমাজ চাকরি দেখেন কি অবস্থা। চাকরি এখন সোনার হরিণ না, এখন মনে করেন যে পুরো অন্ধকারের মধ্যে চলে গেছে চাকরি। পড়াশোনা করলে বয়স থাকতে থাকতে চাকরি হবে, আর না পড়াশোনা করলে চাকরি হবে না, এটা স্বাভাবিক বিষয়। আর এই চারুকলা এত সহজ সাবজেক্ট না। ঠিক আছে? তাই উচিত আপনারা ভালো করে পড়াশোনা করেন। এবার আসেন, বাইজেন্টাইন শিল্প কি? মধ্যযুগে বাইজেন্টাইন সাম্রাজ্য ও পূর্ব রোমান সাম্রাজ্যের দ্বারা নির্মিত শিল্প, চতুর্থ থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত বিস্তৃত শৈলীটি ভক্তিমূলক খ্রিস্টান বিষয়বস্তু দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে, যাতে আছে কি
কন্টুর, চ্যাপ্টা রং এবং সোনার অলংকার সহ কৌণিক আকারে চিত্রিত হয়েছে। দেখেন বাইজেন্টাইন শিল্পটি সম্পূর্ণ হচ্ছে কি খ্রিস্টান ধর্মের বিষয়বস্তু, বুঝতে পারছেন? এখন খ্রিস্টান ধর্মের বিষয়বস্তু বলতে তাদের মধ্যে কি আসে? কন্টুর, চ্যাপ্টা রং এবং সোনার অলংকার সহ কৌণিক আকারে চিত্রিত হয়েছে। এগুলো একটু মনে রাখবেন, তাহলে আর প্রশ্ন বারবার পড়া লাগবে না। এবার বলে বাইজেন্টাইন শিল্পের পার্থক্য। বাইজেন্টাইন শিল্প প্রায় সম্পূর্ণরূপে ধর্মীয় অভিব্যক্তির সাথে সম্পৃক্ত। যেহেতু খ্রিস্টান ধর্ম আলোকে এটা তৈরি হয়েছে, তাহলে কি হবে? এটা ধর্মকেন্দ্রিক হবে। আরো নির্দিষ্ট ভাবে শৈল্পিক পরিভাষায় সাবধানে নিয়ন্ত্রিত গির্জার ধর্মতত্ত্বের নৈবর্তিক অনুবাদের সাথে। কথা বোঝা গেছে যে এটা আসলে কিসের জন্য আচ্ছা এবার দেখেন বাইজেন্টাইন চিত্রকলার উদ্ভব কোথায় হয়েছিল। এটা হচ্ছে পূর্ব রোমান সাম্রাজ্যের খ্রিস্টীয় গ্রিক সংস্কৃতি থেকে বাইজেন্টাইন শিল্পের উদ্ভব ও বিকাশ ঘটেছে। খ্রিস্ট ধর্ম এবং ধ্রুপদী গ্রিক পুরাণ আছে উভয়ের বিষয়বস্তু শৈলী ও মূর্তিবিদ্যার হেলেনিস্টিক মোডের মাধ্যমে শৈল্পিকভাবে প্রকাশ করা হয়েছিল। এবার দেখেন বাইজেন্টাইন সরি বাইজেন্টিয়াম অর্থ কি। দেখেন ব্রিটিশ ইংরেজিতে বাইজেন্টিয়াম, এখানে দেখেন লেখা আছে। এই ওয়ার্ডটা হচ্ছে আপনাদের লেখার প্রয়োজন নাই, এটা হচ্ছে আপনার ওই ওই যে ওই সময়কার ভাষা। এটা আমিও পড়তে পারবো না, আপনিও পড়তে পারবেন না। এবং হচ্ছে বসপোরাসে একটি প্রাচীন গ্রিক শহর প্রায় 660 খ্রিস্টপূর্বের প্রতিষ্ঠিত হয় এবং 330 বিজ্ঞাপনের কনস্টান্টাইন এবং দ্বারা পুনর্নির্মিত এবং কনস্টান্টিনোপল বলা হয় বর্তমান ইস্তাম্বুল। এইগুলো আপনারা যদি না পড়েন তাহলে কিন্তু এই কঠিন কঠিন ভাষাগুলো কিন্তু মানে হারায় যাবে, ঠিক আছে? বাইজেন্টাইন সাম্রাজ্য কোথায় ছিল তার, জি হ্যাঁ, বিজ্ঞাপনে দেখেন 660 খ্রিস্টপূর্বের প্রতিষ্ঠিত, আর 330 বিজ্ঞাপনের ওদের হচ্ছে ওই সময়কার হচ্ছে একটা ইয়ে থাকে। আমরা যেমন হচ্ছে সংবিধান বলি না, ওদেরও এরকম সংবিধান ছিল ওই সময়কার, ঠিক আছে? তাই 330 বিজ্ঞাপনে এই যে হচ্ছে কনস্টান্টাইন এবং দ্বারা পুনর্নির্মিত এবং কনস্টান্টিনোপল বলা হয়। অবশ্যই। বাইজেন্টাইন সাম্রাজ্য কোথায় ছিল তার সর্বাধিক পরিমাণে বাইজেন্টাইন সাম্রাজ্য ভূমধ্য সাগরের আশেপাশের বেশিরভাগ ভূমি জুড়ে ছিল, যার মধ্যে বর্তমানে ইতালি, গ্রিস ও তুরস্ক এবং উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের কিছু অংশ রয়েছে। আচ্ছা এবার দেখেন বাইজেন্টাইন অর্থ হচ্ছে সাধারণ ধ্রুপদী ঐতিহ্যের প্রকৃতিবাদ থেকে আরো বিমূর্ত এবং সর্বজনীয় দিককে সরে যাওয়া দ্বারা চিহ্নিত করা হয়। ত্রিমাত্রিক উপস্থাপন গুলির জন্য একটি নির্দিষ্ট অগ্রাধিকার রয়েছে এবং যে শিল্পগুলিতে একটি ধর্মীয় বার্তা প্রাধান্য পায়। বাইজেন্টাইন শিল্প এবং স্থাপত্যের অবদান কি ছিল। রোমানদের দ্বারা ব্যবহৃত ব্যাসিলিকা এবং কেন্দ্রীয় পরিকল্পনাগুলি থেকে শুরু করে বাইজেন্টাইন স্থপতি এবং ডিজাইনাররা গম্বুজ হোল্ড স্থাপনে বিশাল প্রকৌশল উদ্ভাবন করেছিলেন। বর্গাকার ঘাঁটি এবং বৃত্তাকার বা অষ্টভুজাকার গম্বুজগুলির মধ্যে মসৃণ রূপান্তরের জন্য পেন্ড পেন্ডেনোটিভ এবং হচ্ছে স্কুইন্স এর ব্যবহার অনুমোদিত। বাইজেন্টাইন এবং রোমান সাম্রাজ্যকে পরাজিত করেন কে? কে পরাজিত করেন? 1453 খ্রিস্টাব্দের হচ্ছে বাইজেন্টাইন সাম্রাজ্যের সর্বদা পতন ঘটে, যার অটোমান সাম্রাজ্য কামান দিয়ে
কনস্টান্টিনোপলের দেওয়াল ভেদ করে রাজধানী শহরের নিয়ন্ত্রণ দখল করে। বাইজেন্টাইন শিল্পকলার কাজ কি? জি জি। হ্যাঁ, এখানে দেখেন, দেখেন এখানে কে পরাজিত করে 953 খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সাম্রাজ্যের সর্বদা প্রদান ঘটে, যার অটোমান সাম্রাজ্য কামান দিয়ে, ঠিক আছে। মানে এই সময়কার হচ্ছে কে করে সেটা না, মানে কার দ্বারা হয়েছিল সেটাই। হ্যাঁ, বাইজেন্টাইন শিল্পকলার কাজ কি? বাইজেন্টাইন খ্রিস্টান হচ্ছে শিল্পের ত্রিমুখী উদ্দেশ্য ছিল একটি বিল্ডিং কে সুন্দর করা, নিরক্ষরদের তাদের আত্মার কল্যাণের জন্য গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশ দেওয়া এবং বিশ্বস্তদের উৎসাহিত করা যে তারা পরিত্রাণের সঠিক পথে রয়েছে। বাইজেন্টাইন শিল্পের তিনটি প্রধান আছে বৈশিষ্ট্য কি কি? বাইজেন্টাইন শিল্প ছিল এই সংস্কৃতির একটি অপরিহার্য অংশ এবং এর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য ছিল, যেমন জটিল নিদর্শন, সমৃদ্ধি রং এবং খ্রিস্ট ধর্মের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে চিত্রায়িত করা ধর্মীয় থিম। বাইজেন্টাইনদের সবচেয়ে বিখ্যাত শিল্পকলা কি ছিল? বাইজেন্টাইন চিত্র হচ্ছে কলার স্থাপত্য, মোজাইক, ধাতুর কাজ এবং খোদাই করা আইভরি রিলিফ সহ বিস্তৃত শিল্প এবং নকশা আকারে উপস্থিত হয়েছিল। যদিও এটি তার বিশাল সোনার আইকনগুলির জন্য সর্বাধিক স্বীকৃত, যা আজও সারা বিশ্বের গির্জাগুলিকে বিদ্যমান। বাইজেন্টাইন শিল্পের মোজাইকের ভূমিকা কি ছিল? মোজাইক গুলি বাইজেন্টাইন সাম্রাজ্যের শিল্পের অন্যতম জনপ্রিয় রূপ ছিল। এগুলি সাম্রাজ্যের অভ্যন্তরে, গির্জার অভ্যন্তরে ধর্মীয় বিষয়গুলিকে চিত্রিত করার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল এবং ষষ্ঠ শতাব্দী থেকে 1500 সাম্রাজ্য শেষ পর্যন্ত অভিব্যক্তির একটি জনপ্রিয় রূপ ছিল। বাইজেন্টাইন শিল্পকে বিমূর্ত এবং অপ্রতিনিধিত্বমূলক বিবেচনা করা হয় কেন? বাইজেন্টাইন শিল্পগুলিকে বিমূর্ত বা সরি অপ্রস্তুতিমূলক বলে মনে করা হয় কারণ সেগুলি দর্শকদের ঐশ্বরিক ভাবে জড়িত করার জন্য এবং একজনকে আধ্যাত্মিক জগতের সাথে প্রকাশ ও সংযোগ করার জন্য তৈরি করা হয়েছিল। এটি শিল্প নয় যা প্রতিনিধিত্বমূলক, কারণ এটি ভৌত জগতে পাওয়া বস্তুগুলিকে উপস্থাপন করার চেষ্টা করছে না। আচ্ছা, এই পর্যন্তই। এটা হচ্ছে হিস্ট্রি অফ অল আর্ট। আপনারা বাসায় পড়বেন আশা করি, পড়লে ভালো হয়, আর না বুঝতে পারলে আমি আপনাদের বোঝাই দেবো। আচ্ছা, আমরা একটু এবার ছবি আঁকার মাধ্যমে ফিরে আসি। ঠিক আছে, অনেক পড়াশোনা করলাম, অনেকের এখানে ঘুম ভাঙেনি। হ্যাঁ, যাবে।
সাধন ভাই, এটা মাল থাকতে নতুন মাল কার? যারা অনলাইনে আছেন বুঝতে না পারলে অবশ্যই বলবেন যে আমি বুঝতে পারছি না স্যার, তাহলে খুব সুবিধা হয়। নতুন কারিকুলামে কি, হ্যাঁ নতুন বছর নতুন কারিকুলামে কি হচ্ছে, তারপরে কি বাদ দিচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ। ওটাই দিছে।
সবাই ড্রয়িং করে ফেলাম দ্রুত। স্যার, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। স্যার, এবছর 2025 যে নতুন স্যার এই সিলেবাস হয়েছে, এখানে কি চারুকলা আছে স্যার? সিলেবাসে চারুকলা আছে কিনা আমি এখনো দেখি নাই। সেগুলো নিয়ে কি কারণ এগুলো নিয়ে আর ঠিক হবে না বলে মনে হয়। সব ভাঙার ছবি পায়ে পিটাচ্ছে সব গাড়ির গ্লাস।
বাংলাদেশ। কালকে ওইভাবে পড়ে গেছে। নাকে ব্যথা হয়েছে, হ্যাঁ, ওই জন্য হাত দিয়ে দিচ্ছে না, হাতের উপর থেকে একদম নিচে পড়ে, ওই জন্য হাত দিতে হচ্ছে না, ব্যথা। পরীক্ষার সময়সূচি ক্লাস। দেখ, চারটা হলো না, বন্ধ করো। আচ্ছা, আমি আপনাদের দেখে জানাই দেবেন, ঠিক আছে।
সংসদ ভবনের ভিডিও দেখাচ্ছে, ছবি দেখাচ্ছে আপনার ভাইয়াকে 5 তারিখের কাহিনী। আমি তখন ছিলাম, আমাদের কেশবপুরে ছিলাম, যশোরে ছিলাম। আমাদের যশোরে তো মানে কখনো ভাঙচুর মারামারি এই সমস্ত কিছুই না, কিন্তু ওই দিন আমি শ্বশুর বাড়ি থেকে ছিলাম, শ্বশুর বাড়ি থেকে একটু আমি মিউট আসতে করে বলেন, আপনার সকল কথা সবাই শুনতে পাচ্ছে, মিউট করে বলেন। ঢুকবে না, তখন আর ঢুকবে না। তা বলতেছে আপু আপনি জানেন না কিছু? বলছে, না আমি কিছু জানি না। আমি বলছি, নাকি আগের দিন গতকালকে আমার বাড়ির সাথে বলছে, গতকাল রাতে যারা অনলাইনে ফোনে কথা বলতেছেন তারা একটু মিউট করেন। সাংসারিক গল্প, সাংসারিক চিন্তা ভাবনা নিজেদের কাছে রাখেন, পার্সোনাল জিনিস। টেলিভিশনে দেখলাম গণভবনের কাহিনী। আমি মনে করি। আমার ফোন কি অ্যাক্টিভ আছে? ও শিট। আচ্ছা, আপনারা কি ড্রয়িং করেছেন? যারা অনলাইনে আছেন, অনলাইনে আছেন তো মাত্র 5 জন, ড্রয়িং করেছেন? যদি করে থাকেন তাহলে একটু গ্রুপে দেন, আমি একটু দেখি, দেখে ধন্য হই। সবাই বলে, আর বলে, বলে। পারি না, এগুলো মুখে মোটে বলা যায় না। আর কবে ঠিক হবে বলেন? প্র্যাকটিস করতে হবে ম্যাডাম, এসব এসব বাদ দেন, দিয়ে একটু মন কান দেন, কে কি করলো কি না করলো অনেক অংশে আছে। আপনার ব্যস্ত চলে গেলে বাদ দিন। না না, হবে না বলে শব্দ নেই, হবে। তো আপনারা ব্যস্ত থাকে গেল, বুঝতে পেরেছেন? পড়াশোনা করেন না আপনারা, আর পড়াশোনা না করলে ব্যস্ত থেকে লাভ আছে? এটা ছাত্রের মান সম্মান দেয়। আপনারা হাতে গোনা কয়েকটা ছেলে মেয়ে আছে তারা একটু পড়াশোনা করেন, আর বাকি সব তো মনে করেন যে উরুখাই গোবিন্দায় হবে। ঠিক আছে? আবার ইগোই ইগোই ভরা, কিছু বললে পরে আবার রাগ বেশ আছে, রাগ করে কোনো লাভ নেই। আমি এমনই বলি। যদি কপালে থাকে না এই বছর হচ্ছে ভাই ভাই যদি পাস করতে পারে, তাহলে 4-5 জন চাকরি পেয়ে যাবে, যদি ভাই ভাই পাস করে। এবং সপ্তাহ কপালের নিয়ম অনেক কিছু নির্ভর করে। আমি দেখি পড়াশোনা জিনিসটা, চাকরি জিনিসটা হচ্ছে কপালের একটা বড় ব্যাপার। তুমি হাজার চেষ্টা করতেছো, কিন্তু সুফল আসে না। আর আমি আমার আমার নিজের পার্সোনাল বিষয়টা নিয়ে আমি মনে করি যে হচ্ছে চাকরি জিনিসটা, গভর্নমেন্ট চাকরি আহ, প্রথম থেকে কখনো করার ইচ্ছে ছিল না। তারপরে হওয়ার পরে আমার চাকরি ছেড়ে দিয়েছি, বিয়ে হচ্ছে প্রাইভেট জব করতেছি।
ছেলেটাকে ছেড়ে দিয়েছি দিয়ে প্রাইভেট জব করি, মানে ভালো লাগার জন্য। কারণ স্কুলের চাকরি দিন শেষে, আর তোমাদের তো ঠিক আছে, ঠিক আছে, এই আমি মনে করি স্কুলের চাকরি মেয়েদের জন্য ঠিক আছে। ছেলেরা ছেলেরা এই চাকরি করে কিছু জীবনে কোনো কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, ওই যে প্রাইভেট পড়াবো, পড়ায় কিছু করবো, প্রাইভেট পড়ায় কতটা কি হবে জীবনে? ওরা এই সাধারণ মতো খেটে, এমনিতে সাধারণ মতো খাটা লাগে বিভিন্ন প্রতিষ্ঠানে। তবে আমি মনে করি যে ভালো অপরচুনিটি আমাদের নিয়ে চলে যাওয়া এটা। স্যার আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি, বলেন। স্যার ওই দাখিল ষষ্ঠ শ্রেণীতে চারুপাঠ বলে একটা সাবজেক্ট দিছে, এখন ওটা কি চারু ও কারুকলার ভিতরে? কিসে? চারুপাঠ স্যার, অনলি চারুপাঠ একটা সাবজেক্ট। চারু ঘর? স্যার চারুপাঠ। ও চারু পাঠ, হ্যাঁ, চারু বলার জন্য। স্যার এটা কি চারু ও কারু মানে আমরা জি জি আহ, জি জি। এটা কি শুধুমাত্র ক্লাস 6 দিছে নাকি 7 8 সব? স্যার সম্ভবত স্যার আহ 8 পর্যন্ত দিছে হয়তো, আমি দেখেছি কিন্তু। আমি আর যেটা আপনার হচ্ছে আহ মাধ্যমিক স্কুলে স্যার দিছে মাধ্যমিক। মাধ্যমিক, মাধ্যমিকেই দিবে। আপনাদের যদি নিকট বাড়ি থাকতো তাহলে আমি প্রতিদিন পরীক্ষা নিতাম, ঠিক আছে। বাসার সাথে নিছো? তুমি কি সাথে থাকো? তাহলে আমার সাথে পাবে না? তোমার দেওয়া, এখানে হতে পারে তাই কালেক্টর স্কুলে? তো কোন ক্লাসে পড়ো? ক্লাস 3? আমাদের প্রিন্সিপাল প্রিন্সিপাল চেনো? আচ্ছা, আমাদের প্রিন্সিপাল এবং এমডির সাথে গিয়ে বলবা যে আমার কথা বলবা, সব আমার কথা। পুরো প্রিন্সিপালের সামনে গিয়ে বলবেন যে হচ্ছে আমার কথা বলবো, ঠিক আছে। প্রিন্সিপাল এমডি সবাই চেনেন, এবার নতুন ক্যালেন্ডার পাইছেন না পাবলিক স্কুলে? হ্যাঁ, কালেক্টর স্কুল, পাবলিক স্কুল। ও আচ্ছা, ও এই জায়গাটায় ওখানে তো আরেকজন আছে, সে যে স্যার, ও কিন্তু আগে এখানে জব করে, এখানে একটু পড়াতো। ও কালেক্টরে, হ্যাঁ কালেক্টরে আছে। আপনার হাজবেন্ড কি করে? ও, ও, এখানে এখানে সাথে চলে আসছে, ওখানে থাকবেন নাকি? গভর্নমেন্ট, গভর্নমেন্ট কলেজে? শোনেন, এখন স্কুলে সাবজেক্ট থাকবে, এটা এটা স্বাভাবিক জিনিস, এটা আপনাদের পড়তে হবে, এটা পড়তে হবে এটা আপনাদের। এই যেমন দিছে কি, ডাউনলোড করুন চারু পাঠ, আনন্দ পাঠ, ব্যাকরণ, এই যে চারুকলা আসতো আপনাদের,
এই যে চারু পাঠ ডাউনলোড, এটা আছে কোন শ্রেণীর জন্য? মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণীর পাঠ্য পুস্তক। এই দেখো, চারু পাঠ আলাদা দেখতেছি, আবার চারু এবং কারুকলা আলাদা দেখতেছি। এটা হচ্ছে দাখিল ব্যবস্থা। যাই হোক, সবগুলোই থাকবে। এখন বাকিটা আপনারা যা করে নেবেন করে নেবেন। আপনারা পড়তে পারলে তো মানে মেন কথা হচ্ছে আপনারা পড়াশোনা করে চাকরিটা পাওয়াটাই জরুরি, আমি এটা মনে করি। দিন শেষে ওইটাই দরকার। আচ্ছা, আপনারা আজকে গ্রুপে আছেন মাত্র 5 জন, আপনি 6 জন। সুন্দর করে একটা বাড়ি থেকে একটা আঁকবেন দৃশ্য, যা যেটা ভালো লাগে আঁকায়ে গ্রুপে পোস্ট করবেন। সেটা কালার হইতে পারে বা এমনি লাইন ড্রয়িং। ঠিক আছে, এই আর কি।